গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সত্যজিৎ রায়ের লেখা সোনার কেল্লা। আজ এর দ্বিতীয় পর্ব। আমরা আধ ঘন্টা হলো আগ্রা ফোর্ট স্টেশন থেকে বান্দিকুইর ট্রেনে চেপেছি। আগ্রায় হাতে 3 ঘন্টা সময় ছিল। সেই ফাঁকে 10 বছর বাদে আরেকবার তাজমহলটা দেখে নিলাম। আর ফেলুদাও আমাকে তাজের জিওমেট্রি সম্পর্কে একটা ছোটখাটো লেকচার দিয়ে দিল। গতকাল কলকাতা ছাড়ার আগে একটা জরুরি কাজ সেরে নিয়েছিলাম, সেটার কথা এখানে বলে রাখি। তুফান এক্সপ্রেস ছাড়বে সকাল 9:30টায়, তাই আমরা ঘুম থেকে উঠেছিলাম খুব ভোরে। 6টা নাগাদ চা খাবার পর ফেলুদা বলল, একবার তো সিধু জ্যাঠার ওখানে ঢু মারতে যাচ্ছে। ভদ্রলোকের কাছ থেকে কিছু তথ্য জোগাড় করতে পারলে সুবিধে হবে। সিধু জ্যাঠা থাকেন সর্দার শঙ্কর রোডে। আমাদের তারা রোড থেকে হেঁটে যেতে লাগে 5 মিনিট। এখানে বলে রাখি, সিধু জ্যাঠা জীবনে নানা রকম ব্যবসা করে অনেক টাকা রোজগার করেছেন, আবার অনেক টাকা খুইয়েছেন। আজকাল আর কাজকর্ম করেন না, বইয়ের ভীষণ শখ, তাই গুচ্ছের বই কেনেন, কিছুটা সময় সেগুলো পড়েন, বাকিটা সময় একা একা বই দেখে দাবা খেলেন আর খাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্টটা হচ্ছে এক খাবারের সঙ্গে আরেক খাবার মিশিয়ে খাওয়া। উনি বলেন দইয়ের সঙ্গে অমলেট মেখে নাকি খেতে অমৃতের মতো লাগে। আসলে সম্পর্কে আমাদের কিছুই হন না উনি। আমাদের যে পৈতৃক গ্রাম, আমি যাইনি কখনো, উনি সেই গ্রামেরই লোক। আর আমাদের বাড়ির পাশেই ওর বাড়ি ছিল। উনি তাই আমার বাবার দাদা আর আমার জ্যাঠামশাই। ওর বাড়িতে পৌঁছে দেখি সিধু জ্যাঠা দরজার ঠিক মুখটায় একটা মোড়ার উপর বসে নাপিতকে দিয়ে চুল ছাটাচ্ছেন। যদিও মাথার পেছন দিকে ছাড়া আর কোথাও চুল নেই তার। আমাদের দেখে মোড়াটা পাশ করে বললেন, বসো। নারায়ণকে হাঁক দিয়ে বলো চা দেবে। একটা তক্তপোষ, 2টো চেয়ার আর বড় বড় 3টে বইয়ের আলমারি ছাড়া ঘরে আর কিছু নেই। তক্তপোষটার অর্ধেকটাই বইয়ে বোঝাই। আমরা জানতাম ওই খালি জায়গাটাই সিধু জ্যাঠার জায়গা, তাই আমরা চেয়ার দুটোতে বসলাম। ফেলুদা তার ধার করা মলার দেওয়া বইটা সঙ্গে এনেছিল। সেটা একটা আলমারি একটা তাকের ফাঁকে গুজে দিল। চুল কাটতে কাটতে সিধু জ্যাঠা বললেন, ফেলু যে গোয়েন্দাগিরি করছো, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ইতিহাসটা একবার ভালো করে পড়ে নিয়েছো তো? যে কাজে স্পেশালাইজ করো না কেন, তার ইতিহাসটা জানা থাকলে কাজে আনন্দ আর কনফিডেন্স দুটোই পাবে বেশি। ফেলু তো নরম সুরে বলল, আগে হ্যাঁ, তা তো বটেই। এই যে আঙ্গুলের ছাপ দেখে ক্রিমিনাল ধরার পদ্ধতি, এটার আবিষ্কর্তাকে জানো? ফেলু তো আমার দিকে চোখ টিপে বলল, ঠিক মনে পড়ছে না, পড়েছিলাম বোধ হয়। আমি বুঝলাম ফেলুদার দিব্যি মনে আছে, কিন্তু সেই সিধু জ্যাঠাকে খুশি করার জন্য ভুলে যাওয়ার ভান করছে। জিজ্ঞেস করলে অনেকেই দেখবে ফস করে বলে বসবে আলফোস বর্তিও, কিন্তু সেটা ভুল। কারেক্ট নামটা হচ্ছে হুয়ান ভুকেটিচ। মনে রেখো, আর্জেন্টিনার লোক। বুড়ো আঙ্গুলের ছাপের ওপর ইনি প্রথম জোরটা দেন, আর সেই ছাপকে 4টে ক্যাটাগরিতে ভাগ করেন উনি। অবশ্য তার কয়েক বছর পরে ইংল্যান্ডের হেনরি সাহেব আরো মজবুত করেন এই সিস্টেমকে। ফেলুদার বেশি সময় নষ্ট না করে ঘড়ি দেখে বলল, আপনি ডক্টর হেমাঙ্গু হাজরার নাম শুনেছেন বোধহয়, যিনি প্যারাসাইকোলজিক্স নিয়ে পাড়া ছাই চলো যাই। এটা সিধু জ্যাঠার একটা বাতিক। এক একটা ইংরেজি কথাকে উনি এইভাবে বেঁকিয়ে বাংলা করে বলেন। এক্সিবিশন হলো ইস কি ভীষণ, ইম্পসিবল হলো আম পচে বেল, ডিকশনারি হলো দেখোস নারী, গভর্নর হলো গভর্নর, এইরকম আর কি। শুনেছি বই কি, বললেন সিধু জ্যাঠা। এই তো সেদিনও কাগজে নাম দেখলাম ওর। কেন, তাকে নিয়ে আবার কি? কিছু গোলমাল করছে নাকি? ও তো গোলমাল করার লোক নয়, বরং উল্টো, অন্যদের বুজরুকি ধরে দিয়েছে ও। তাই বুঝি? ফেলুদা বুঝেছে যে একটা ইন্টারেস্টিং খবরের সম্ভাবনা দেখা দিয়েছে। সে জানো না বুঝি? বছর 4 আগের ব্যাপার।
কাগজে বেরিয়েছিল তো, শিকাগোতে এক বাঙালি ভদ্রলোক, ভদ্র আর বলে কি করে, চরম ছোট লোক, এক আধ্যাত্মিক চিকিৎসালয় খুলে বসেছিল খাস শিকাগো শহরে। তরতর করে আমেরিকান খদ্দের জুটে যায়, বুঝেছ? হুজুগে যাক তো, আর পয়সা অঢেল। হিপনোটিজম অ্যাপ্লাই করে দুরারোধ্য ব্যাধি সারিয়ে দেব বলে ক্লেম করেছিল। 18th সেঞ্চুরিতে ইউরোপে আন্টন মেসমার যা করে, এর বেলা দু একটা ছুটছাট লেগেও গিয়েছিল বোধ হয়, যেমন হয় আর কি। সেই সময়ে হাজরা শিকাগোতে বক্তৃতা দিয়ে যায়। সে জানতে পারে ব্যাপারটা চক্ষুষ করতে যায়, গিয়ে ভণ্ডামি ধরে ফেলে। সে এক স্ক্যান্ডাল। শেষ পর্যন্ত লোকটাকে দেশ ছাড়া করে ছেড়েছিল আমেরিকান সরকার। হ্যাঁ হ্যাঁ, নাম নিয়েছিল ভবানন্দ। হাজরা খুব সলিড লোক, অন্তত লেখা টেখা পড়ে তো তাই মনে হয়। খান দুয়েক লেখা তো আমার কাছেই রয়েছে। বাদিকের আলমারির তলার তাকে ডান কোণে দেখো তো। ফেলুদা ম্যাগাজিন 3টে ধার করে নেয়। এখন ট্রেনে বসে ও সেগুলি উল্টে পাল্টে দেখছে। আমি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছি। উত্তরপ্রদেশ পেরিয়ে রাজস্থানে ঢুকেছি কিছুক্ষণ আগেই। এখানে রোদের তেজই আলাদা। সাধিকার লোকগুলো এত পাওয়ারফুল। কথাটা এলো আমাদের সামনের বেঞ্চি থেকে। 4 বার্থ কম্পার্টমেন্ট, আরও যাত্রী আছি, সব শুদ্ধ 4 জন। যিনি কথাটা বললেন তিনি দেখতে অত্যন্ত নিরীহ, রীতিমতো রোগা, আর হাইটে নির্ঘাত আমার চেয়েও অন্তত 2 ইঞ্চি কম। আমার তো তাও বয়স মাত্র 15, তাই বাড়ার বয়স যায়নি। ইনি কমপক্ষে 35, কাজেই যেমন আছেন তেমনই থাকবেন। ইনি যে বাঙালি সেটা এতক্ষণ বুঝতে পারিনি, কারণ বুশ শার্ট আর প্যান্ট থেকে বোঝা খুব শক্ত। ভদ্রলোক ফেলুদার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, অনেকক্ষণ থেকে আপনাদের কথা শুনছি। দূর দেশে এসে জাত ভাই সাক্ষাৎ পাওয়া কি কম সৌভাগ্যের কথা। আমি তো ধরেই নিয়েছিলাম এই একটা মাস মাতৃভাষাটাকে একরকম বাধ্য হয়ে বয়কট করতে হবে। যোধপুরটা তো পৌঁছই, তারপর দেখা যাবে। আপনারা? আমরাও তো আপাতত যোধপুর। বাহ, চমৎকার হলো। আপনিও কি লেখেন টেখেন নাকি? আজ্ঞে না। ফেলুদা হাসল। আমি পড়ি, আপনি লেখেন? জটায়ু নামটা চেনা চেনা লাগছে নাকি? জটায়ু? সেই যে সব রোমহর্ষক অ্যাডভেঞ্চার উপন্যাস লেখেন। আমি তো পড়েওছি তার 2-একটা বই, সাহারায় শিহরণ, দুর্ধর্ষ দুশ্মন, আমাদের স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে। আপনি জটায়ু? ফেলুদা জিজ্ঞেস করল। আগে হ্যাঁ। ভদ্রলোকের দাঁত বেরিয়ে গেল, ঘাড় নুয়ে পড়ল। এই অধমের ছদ্মনামই জটায়ু। নমস্কার। নমস্কার, আমার নাম প্রদোষ মিত্তির, ইনি শ্রীমান তপসর্জন। ফেলুদা হাসি চেপে রেখেছে কি করে? আমার তো সেই যাকে বলে পেট থেকে ভস বসিয়ে সোডার মতো হাসি গলা অবধি উঠে এসেছে। ইনি জটায়ু? আর আমি ভাবতাম যে রকম গল্প লেখে চেহারা নিশ্চয়ই হবে একেবারে জেমস বন্ডের বাবা। আমার আসল নাম লালমোহন গাঙ্গুলি। অবশ্য বলবেন না কাউকে। ছদ্মনামটা মানে ছদ্মবেশের মতোই, ধরা পড়ে গেলে তার আর কোনো ইয়ে থাকে না। আমরা আগ্রা থেকে কিছু গুলাবি রেউড়ি নিয়ে এসেছিলাম। ফেলুদার ঠোঙাটা ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বললেন, আপনি তো বেশ কিছুদিন থেকে ঘুরছেন বলে মনে হচ্ছে। ভদ্রলোক, হ্যাঁ, তা বলে একটা রেউড়ি তুলে নিয়েই কেমন যেন থতমত খেয়ে গেলেন। ফেলুদার দিকে অবাক হয়ে চেয়ে বললেন, আপনি জানলেন কি করে? ফেলুদা হেসে বললেন, আপনার ঘড়ির ব্যান্ডের তলা দিয়ে আপনার গায়ের চামড়ার রোদে না পড়া আসল রংটা মাঝে মাঝে বেরিয়ে পড়ছে। ভদ্রলোক চোখ গোল গোল করে বললেন, ওরে বাস, আপনার তো ভয়ঙ্কর অবজারভেশন মশাই। ঠিকই ধরেছেন। দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি এইসব একটু ঘুরে দেখলুম আর কি। দিন 10 হলো বেরিয়েছি। একদিন স্রেফ বাড়িতে বসে বসে দেশ বিদেশের গল্প লিখেছি, থাকি ভদ্রেশ্বরে। এবার তাই ভাবলুম একটু ঘুরে দেখা যাক, লেখার সুবিধে হবে। আর অ্যাডভেঞ্চারের গপ্প
এই সব দিকে জমে ভালো, বলুন। দেখুন না কিরকম সব রুক্ষ পাহাড় বাইসেপ ট্রাইসেপের মতো ফুলে ফুলে রয়েছে। বাংলাদেশের এক হিমালয় ছাড়া মশল নেই মশাই। সমতল ভূমিতে কি অ্যাডভেঞ্চার জমে? আমরা তিনজনের রেউড়ি খেতে লাগলাম। জটায়ু দেখি মাঝে মাঝে আর চোখে ফেলুদার দিকে দেখছেন। শেষটাই বললেন, আপনার হাইট কত মশাই? কিছু মনে করবেন না। প্রায় 6। ফেলুদা বলল। ওহ, দারুণ হাইট। আমার হিরোকেও আমি 6 করেছি। প্রখর রুদ্র জানেন তো? রাশিয়ার নাম প্রখর, কিন্তু বাঙালিকেও কিরকম মানিয়ে গেছে বলুন। আসলে নিজে যা হতে পারলুম না, বুঝেছেন, হিরোদের মধ্যে দিয়ে সেই সব আশ মিটিয়ে নিচ্ছি। কম চেষ্টা করেছি মশাই হবার জন্য। সেই কলেজে থাকতে চার্লস অ্যাটলাসের বিজ্ঞাপন দেখতুম বিলিতি ম্যাগাজিনে। বুক চিতিয়ে মাসল ফুলিয়ে কোমর হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি হাতের গুলি, কি বুকের ছাতি, কোমরখানা একেবারে সিংহের মতো। চর্বি নেই এক ফোঁটা সারা শরীরে। মাথা থেকে পা অবধি ঢেউ খেলে গেছে মাসলের। বলছে 1 মাসের মধ্যে আমার মতো চেহারা হয়ে যাবে, আমার সিস্টেম ফলো করে। ওদের দেশে হতে পারে মশাই, বাংলাদেশে ইম্পসিবল। বাপের পয়সা ছিল, কিছু নষ্ট করলুম, লেসন আনালুম, ফলো করলুম, কিচ্ছু হলো না। যেই কি সেই। মামা বললেন, পর্দার রড ধরে ঝুলবি রোজ, দেখবি 1 মাসের মধ্যে হাইট বেড়ে যাবে। কোথায় 1 মাস? ঝুলতে ঝুলতে একদিন মশাই রড শুদ্ধ খসে মাটিতে পড়ে হাঁটুর হাড় ডিসলোকেট হয়ে গেল। অথচ আমি সেই 5 3.5, সেই 5 3.5ই রয়ে গেলাম। বুঝলুম টাগ অফ ওয়ারের দড়ির বদলে আমাকে ধরে টানলেও লম্বা আমি হব না। শেষটায় ভাবলুম, দত্তরি, গায়ের মাসলের কথা আর ভাববো না, তার চেয়ে ব্রেনের মাসলের দিকে অ্যাটেনশন দেওয়া যাক। আর মেন্টাল হাইট, শুরু করলাম রোমাঞ্চ উপন্যাস লেখা। লালমোহন গাঙ্গুলি নাম তো আর চলে না, তাই নিলুম ছদ্মনাম, জটায়ু। ফাইটার। কি ফাইটটা দিয়েছিল রাবণকে বলুন তো। ট্রেনটাকে ফাস্ট প্যাসেঞ্জার বললেও কাছাকাছির মধ্যে এত স্টেশন পড়ছে যে 15-20 মিনিটের বেশি একটানা গাড়ি চলতেই পারছে না। ফেলুদা প্যারাসাইকোলজিক্যাল পত্রিকা ছেড়ে এখন রাজস্থানের বিষয়ে একটা বই পড়তে শুরু করেছে। রাজস্থানের কেল্লার সব ছবি রয়েছে এ বইতে। সেগুলো সেই সব খুঁটিয়ে দেখছে আর মন দিয়ে তাদের বর্ণনা পড়ছে। আমাদের সামনে আপার বার্থে আরেকজন ভদ্রলোক রয়েছেন। তার গোঁফ আর পোশাক দেখলেই বোঝা যায় তিনি বাঙালি নন। ভদ্রলোক একটার পর একটা কমলালেবু খেয়ে চলেছেন আর তার খোসা আর ছিবড়ে ফেলছেন সামনে পাতা একটা উর্দু খবরের কাগজের উপর। ফেলুদা পকেট থেকে একটা নীল পেন্সিল বার করে হাতের বইটাতে দাগ দিচ্ছিল। এমন সময় লালমোহনবাবু বললেন, কিছু মনে করবেন না, আপনি কি মশাই গোয়েন্দা জাতীয় কিছু? কেন বলুন তো। না মানে যেভাবে ফস্ট করে তখন আমার ব্যাপারটা বলে দিলেন। আমার ও ব্যাপারে ইন্টারেস্ট আছে। বাহ, তা আপনারা তো বুঝছে যোধপুরে যাচ্ছেন বলে মনে হলো। আপাতত কোনো রহস্য আছে নাকি? যদি থাকে তো আমি কিন্তু আপনাদের সঙ্গে ঝুলে পড়ব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এমন সুযোগ আর আসবে না। আপনার উঠের পিঠে চড়তে আপত্তি নেই তো? আরেক বাস, উঠ। ভদ্রলোকের চোখ জল জল করে উঠল। শিপ অফ দি ডেজার্ট, এ তো আমার স্বপ্ন মশাই। আমার আরক্ত আরব উপন্যাসে আমি বেদুইনদের কথা লিখেছি যে। তাছাড়া সাহারায় শিহরণ এও আছে। অদ্ভুত জীব, নিজের ওয়াটার সাপ্লাই নিজের পাকস্থলীর মধ্য নিয়ে বালির সমুদ্র দিয়ে সার বেঁধে চলেছে। কি রোমান্টিক! ওহ। ফেলুদা বলল, পাকস্থলীর ব্যাপারটা কি আপনার বই লিখেছেন নাকি? লালমোহনবাবু থতমত খেয়ে বললেন, ওটা ঠিক নয় বুঝি? ফেলুদা মাথা নেড়ে বলল, জল আসে উটের কুচ থেকে। কুচটা আসলে চর্বি। ওই চর্বিকে অক্সিডাইজ করে উট জল করে নেয়। এক নাগারে 10-15 দিন ওই চর্বির জোরে জল না খেয়ে থাকতে পারে। অবশ্য একবার জলের সন্ধান পেলে 10 মিনিটে 25 গ্যালনও খেয়ে নেয় বলে শোনা গেছে। লালমোহনবাবু বললেন,
ভাগ্যিস বললেন, নেক্সট এডিশনে ওটা কারেক্ট করে দেব। এখনকার ট্রেন টিমে হলেও বেশি যে লেট করছে না এটাই ভাগ্যি। গাড়ি বদল করা ব্যাপার যেখানে থাকে সেখানে লেট করলে অনেক সময় ভারী মুশকিল হয়। ভরতপুর স্টেশনে এসে আমরা প্রথম ময়ূর দেখলাম। প্ল্যাটফর্মের উল্টো দিকে 3টে ময়ূর দিব্যি লাইনের উপর ঘুরে বেড়াচ্ছে। ফেলুদা বলল, কলকাতায় যেমন কাকচুরি দেখি সর্বত্র, এখানে তেমনই দেখবি ময়ূর আর টিয়া। লোকজন যা দেখা যাচ্ছে তাদের মধ্যে পাগড়ি আর গালপাট্টার সাইজ ক্রমেই বেড়ে চলেছে। এরা সবাই রাজস্থানী। এদের পরনে খাটো ধুতি, হাঁটু অবধি তোলা, আর এক পাশে বোতামওয়ালা জামা। এছাড়া পায়ে আছে ভারী নাগরা, আর অনেকের হাতেই একটা করে লাঠি। বান্দিকো স্টেশনে রিফ্রেশমেন্টের রুমে বসে রুটি আর মাংসের ঝোল খেতে খেতে লালমোহন বাবু বললেন, এই যে সব লোক দেখছেন, এদের মধ্যে এক আধটা ডাকাত থাকার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আরাবল্লী পাহাড় হল গিয়ে ডাকাতদের আস্তানা, জানেন তো? আর এইসব ডাকাত কীরকম পাওয়ারফুল হয় সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। জানালার লোহার শিক 2 হাতে দুদিকে টেনে ফাঁক করে জেলখানা থেকে পালায় মশাই এরা। ফেলুদা বলল, জানি। আর কারোর উপর খেপে গেলে এরা কিভাবে শাস্তি দেয় বলুন তো? মেরে ফেলে নিশ্চয়ই। উহ, ওইখানেই তো মজা। সে লোক যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করে তলোয়ার দিয়ে নাকটা কেটে ছেড়ে দেয়। লালমোহন বাবুর হাতের মাংসের টুকরোটা আর মুখে পোড়া হলো না। নাক কেটে? তাই তো শুনেছি। এই যে সেই পৌরাণিক যুগের সাজার মতো মনে হচ্ছে মশাই, কি সাংঘাতিক। মাঝ রাত্রিরে মারোয়ারের ট্রেনে ওঠার সময় অন্ধকারে একটু হ্যাচর প্যাচর করতে হলেও জায়গা পেতে অসুবিধা হলো না। রাত্রে ঘুমও হলো ভালো। সকালে ঘুম থেকে উঠে চলন্ত ট্রেনের জানালা দিয়ে একটা পাহাড়ের মাথায় একটা পুরনো কেল্লা দেখতে পেলাম। তার 1 মিনিটের মধ্যেই গাড়ি কিশনগড় স্টেশনে এসে থামল। ফেলুদা বলল, জায়গার নামে গড় আছে দেখলেই বুঝবি কাছাকাছির মধ্যে কোথাও এরকম একটা পাহাড়ের ওপর একটা কেল্লা আছে। কিশনগড় স্টেশনের প্ল্যাটফর্মে নেমে চা খেলাম। এখানকার চায়ের ভাঁড়গুলো দেখলাম বাংলাদেশের ভাঁড়ের চেয়ে অনেক বেশি বড় আর মজবুত। চায়ের স্বাদও একটু অন্যরকম। ফেলুদা বলল যে উটের দুধ দিয়ে তৈরি। সেটা শুনেই বোধহয় লালমোহন বাবু পরপর 2 ভাঁড় চা খেলেন। চা খেয়ে প্ল্যাটফর্মের কলে চট করে দাঁতটা মেজে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে গাড়িতে ফিরে এসে দেখি বিরাট পাগড়ি মাথায় একটা রাজস্থানের লোক নাক অবধি চাদরে ঢেকে বেঞ্চির ওপর পা তুলে হাঁটুর উপর থুতনি ভর করে লালমোহন বাবুর বেঞ্চির একটা পাশ দখল করে বসে আছে। চাদরে ফাঁক দিয়ে ভেতরের জামার রংটা দেখলাম টকটকে লাল। লালমোহন বাবু কামরায় ঢুকে তাকে দেখি শটান নিজের জায়গা ছেড়ে আমাদের বেঞ্চির একটা কোণে বসে পড়লেন। ফেলুদা তোরা আরাম করে বস বলে একেবারে সেই রাজস্থানের পাশেই বসে পড়ল। আমি লোকটার পাগড়িটা লক্ষ্য করছিলাম। কত অজস্র প্যাচ আছে ওই পাগড়িতে সেটা ভেবে কুলকিনারা পাচ্ছিলাম না। লালমোহন বাবু চাপা গলায় ফেলুদাকে উদ্দেশ্য করে বলল, পাওয়ারফুল সাম্পিশাস। এরকম চাষাভূষোর মতো পোশাক, অথচ দিব্যি প্রথম শ্রেণীতে উঠে বসে আছে। কত হিরে জহরত আছে ওই পুটলিটার মধ্যে কে জানে। পুটলিটা পাশেই রাখা ছিল। ফেলুদা খালি একটু হাসলো, মুখে কিছু বলল না। গাড়ি ছেড়ে দিল। ফেলুদা তার ঝোলার ভেতর থেকে রাজস্থানের বইটা বার করে নিল। আমি নিউম্যানের ব্রাডস টাইম টেবিলটা খুলে সামনে কি কি স্টেশন পড়বে দেখতে লাগলাম। অদ্ভুত নাম এখানকার সব স্টেশনের। গালোটা, তিলাওয়ানিয়া, মাকড়েরা, ভেসানা, সেন্দ্রা। কোত্থেকে এলো এসব নাম কে জানে। ফেলুদা বলে জায়গার নামের মধ্যে নাকি অনেক ইতিহাস লুকোনো থাকে, কিন্তু সেই সব ইতিহাস খুঁজে বার করবে কে? গাড়ি ঘটর ঘটর করে চলেছে। আমি রাজকাহিনীর শিলাদিত্য বাপ্পাদিত্যের কথা ভাবছি। এমন সময় বুঝতে পারলাম আমার শার্টের পাশটায় একটা টান পড়ছে। পাশ ফিরে দেখি লালমোহন বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। চোখাচোখ হতে তিনি ঢোক গিলে শুকনো গলায় ফিসফিস করে বললেন, ব্লাড। ব্লাড? লোকটা বলে কি?
তারপর তার দৃষ্টি ঘুরে গেল সামনে রাজস্থানী লোকটার দিকে। লোকটা মাথা পিছন দিকে হেলিয়ে মুখ হাঁ করে ঘুমিয়ে আছে। এবার তার বেঞ্চির উপরে তোলা পা দুটোর দিকে চোখ গেল। দেখলাম বুড়ো আঙ্গুলে 5টা ছাল উঠে রক্ত জমে রয়েছে। তারপর বুঝলাম এতক্ষণ কাপড়ে যেগুলো মাটির দাগ বলে মনে হচ্ছিল সেগুলো আসলে শুকনো লালচে রক্ত। ফেলুদার দিকে চেয়ে দেখি ও দিব্যি এক মনে বই পড়ে চলেছে। লালমোহন বাবুর পক্ষে বোধ হয় ফেলুদার নিশ্চিন্ত ভাবটা সহ্য হলো না। তিনি হঠাৎ সেই শুকনো গলাতেই বলে উঠলেন, মিস্টার মিস্টার সাম্পিশাস ব্লাড মার্কস অন আওয়ার নিউ কো প্যাসেঞ্জার। ফেলুদা বই থেকে চোখ তুলে একবার ঘুমতো লোকটার দিকে দেখে নিয়ে বলল, প্রবাবলি কজড বাই আ বাক্স। রক্তের কারণ ছারপোকা হতে পারে জেনে জটায় কেমন জানি মুষড়ে পড়লেন, কিন্তু তার সত্ত্বেও তার ভয় যে কাটল না সেটা তার জড়সড় ভাব আর বারবার ভ্রু কুঁচকে আর চোখে ঘুমন্ত লোকটার দিকে চাওয়া থেকে বুঝতে পারছিলাম। দুপুর 2:30টার সময় গাড়ি মারওয়ার জংশনে পৌঁছালো। খাওয়াটা স্টেশনের রিফ্রেশমেন্ট রুমে সেরে ঘণ্টাখানেক প্ল্যাটফর্মে পায়চারি করে 3:30 যোধপুরে গাড়িতে ওঠার সময় আর সেই লাল জামা পরা লোকটাকে দেখতে পেলাম না। 2.5 ঘন্টার জার্নির মধ্যে ঘন ঘন উটের দল চোখে পড়ায় লালমোহন বাবু বারবার উত্তেজিত হয়ে পড়ছিলেন। যোধপুরে পৌঁছালাম 6:10। ট্রেনটি 20 মিনিট লেট করেছে। কলকাতা হলে এতক্ষণে সূর্য ডুবে যেত, কিন্তু এদিকটা পশ্চিমে বলে এখনো দিব্যি রোদ রয়েছে। আমাদের বুকিং ছিল সার্কিট হাউসে। লালমোহন বাবু বললেন তিনি নিউ বম্বের লজে থাকছেন। কাল সকাল সকাল এসে পড়ব, একসঙ্গে ফোর্টে যাওয়া যাবে বলে ভদ্রলোক টাঙ্গাল লাইনের দিকে এগিয়ে গেলেন। আমরা একটা ট্যাক্সি নিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। শুনলাম সার্কিট হাউসটা খুব কাছেই। যেতে যেতে বাড়ির ফাঁক দিয়ে লক্ষ্য করছিলাম একটা বিরাট পাথরের পাঁচিল, প্রায় একটা দোতলা বাড়ির সমান উঁচু। ফেলুদা বলল, এককালে পুরো যোধপুর শহরটাই নাকি ওই পাঁচিলটা দিয়ে ঘেরা ছিল। ওটার 7 জায়গায় নাকি 7টা ফটক আছে। বাইরে থেকে সৈন্য আক্রমণ করতে আসছে জানলে ওই ফটকগুলো বন্ধ করে দেওয়া হতো। আরেকটা রাস্তার মোড় ঘুরতেই ফেলুদা বলল, ওই দেখ বাদিকে। চেয়ে দেখি শহরের বাড়ির মাথার উপর দিয়ে দূরে দেখা যাচ্ছে বিরাট থমথমে এক কেল্লা। বুঝলাম ওটাই হলো বিখ্যাত যোধপুর ফোর্ট। আমি জানতাম এখানকার রাজারা মুঘলদের হয়ে লড়াই করেছে। কখন কেল্লাটা কাছ থেকে দেখতে পাবো সেটা ভাবতে ভাবতেই সার্কিট হাউসে পৌঁছে গেলাম। গেটের ভেতর দিয়ে ঢুকে একটা বাগানের পাশ দিয়ে গিয়ে একটা পৌটিকোর তলায় আমাদের ট্যাক্সি দাঁড়ালো। মালপত্র নামিয়ে ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। একজন ভদ্রলোক এগিয়ে এসে ইংরেজিতে জিজ্ঞেস করলেন আমরা কলকাতা থেকে আসছি কিনা আর ফেলুদার নাম মিস্টার মিটার কিনা। ফেলুদা হ্যাঁ বলাতে ভদ্রলোক বললেন, আপনাদের জন্য একতলায় একটা ডাবল রুম বুক করা আছে। খাতায় নাম সই করার সময় আমাদের নামে কয়েক লাইন উপরেই পরপর 2টো নাম চোখে পড়ল, ডক্টর HB হাজরা আর মাস্টার M ধর। সার্কিট হাউসের প্ল্যানটা খুব সহজ। ঢুকে একটা বড় খোলা জায়গা, বাঁদিকে রিসেপশন কাউন্টার আর ম্যানেজারের ঘর, সামনে দোতলার সিঁড়ি, ডাইনে আর বাঁয়ে দুদিকে লম্বা বারান্দার পাশে পরপর লাইন করে ঘর। বারান্দায় বেতের চেয়ার পাতা রয়েছে। একজন বেয়ারা এসে আমাদের মাল তুলে নিল। আমরা তার পেছন পেছন ডান দিকে বারান্দা দিয়ে রওনা দিলাম 3 নম্বর ঘরের দিকে। একজন সরু গোঁফওয়ালা মাঝবয়সী ভদ্রলোক একটা বেতের চেয়ারে বসে একজন মারোয়ারি টুপি পরা ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। আমরা তার পাশ দিয়ে যাবার সময় পরিষ্কার বাংলায় বললেন, বাঙালি মনে হচ্ছে। ফেলুদা হেসে হ্যাঁ বলল। আমরা 3 নম্বর ঘরে গিয়ে ঢুকলাম। বেশ বড় ঘর, 2টো পাশাপাশি খাট, তাতে আবার মশারির ব্যবস্থা রয়েছে। এক পাশে একটা 2জন বসার আর 2জন একজন বসার সোফা, আর একটা গোল টেবিলের ওপর একটা অ্যাশট্রে। এছাড়া ড্রেসিং টেবিল, আলমারি আর খাটের পাশে 2টো ছোট টেবিলে জলের ফ্লাস্ক, গেলাস আর বেডসাইড ল্যাম্প। ঘরের সঙ্গে লাগা বাথরুমের দরজাটা বাঁদিকে। ফেলুদা বেয়ারাকে চা আনতে বলে পাখাটা খুলে দিয়ে
সোফায় বসে বলল, খাতায় নাম দুটো দেখলি? আমি বললাম, হ্যাঁ, কিন্তু ওই চারা দেওয়া গোঁফওয়ালা লোকটা আশা করি ডক্টর হাজরা নন। কেন, হলে ক্ষতি কি? ক্ষতি যে কি সেটা অবশ্য আমি চট করে ভেবে বলতে পারলাম না। ফেলুদা আমার ইতস্তত ভাব দেখে বলল, তোর আসলে লোকটাকে দেখে ভালো লাগেনি। তুই মনে মনে চাইছিস যে ডক্টর হাজরা লোকটা খুব শান্তশিষ্ট, হাসি খুশি, অমায়িক। এই তো? ফেলুদা ঠিকই ধরেছে। এই লোকটাকে দেখলে বেশ শিয়ানা বলেই মনে হয়। তাছাড়া বোধহয় বেশ লম্বা যাত্রী। ডাক্তার বলতে যা বোঝায় তা মোটেই নয়। ফেলুদা একটা সিগারেট শেষ করতে না করতেই চা এসে গেল। আর বেয়ারা ঘর থেকে বেরোতে না বেরোতেই দরজায় টোকা পড়ল। ফেলুদা ভীষণ বিলিতে কায়দা বলে উঠল, কামিন। পর্দা ফাঁক করে ভেতরে ঢুকলেন মিলিটারি গোফ। ডিস্টার্ব করছি না তো? মোটেই না, বসুন। চা খাবেন? না, এই অল্পক্ষণ আগে খেয়েছি। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, চাটা এখানে তেমন সুবিধের নয়। শুধু এখানে বলছি কেন, ভারতবর্ষ হলো খাস চায়ের দেশ। অথচ কটা হোটেলে, কটা ডাকবাংলোয়, কটা সার্কিট হাউসে ভালো চা খেয়েছেন আপনি বলুন তো? অথচ বাইরে যান, বিদেশে যান, অ্যালবেনিয়ার মতো জায়গায় গিয়ে ভালো চা খেয়েছি জানেন? ফার্স্ট ক্লাস দার্জিলিং টি। আর ইউরোপের অন্য বড় শহরে তো কথাই নেই। একমাত্র খারাপ যেটা লাগে সেটা হলো কাপড়ের থলিতে চায়ের পাতার ব্যাপারটা, যাকে টি ব্যাগস বলে। কাপে থাকবে গরম জল, আর একটা সুতো বাঁধা কাপড়ের থলিতে থাকবে চায়ের পাতা। সেইটি জলে ডুবিয়ে লিকার তৈরি করে নিতে হবে আপনাকে। তারপর তাতে আপনি দুধ দিন কি লেবু কষলে দিন, সেটা আপনার রুচি। লেমন টিটাই আমি বেশি প্রেফার করি, তবে তার জন্য চাই ভালো লিকার। এখানকার চা খুব অর্ডিনারি। আপনার তো অনেক দেশ টেশ ঘোরা আছে বুঝি? ফেলুদা জিজ্ঞেস করল। ওইটাই তো করেছি সারা জীবন ধরে, ভদ্রলোক বললেন। আমি হলাম যাকে বলে গ্লোব ট্রটার। তার সঙ্গে আবার শিকারের শখও আছে। সেটা অবশ্য আফ্রিকা থাকতেই হয়েছিল। আমার নাম মন্দার বোস। গ্লোব ট্রটার উমেশ ভট্টাচার্যের নাম শুনেছি, কিন্তু এর নাম তো শুনিনি। ভদ্রলোক যেন আমার মনের কথাটা আন্দাজ করেই বললেন, অবশ্য আমার নাম আপনাদের শোনার কথা নয়। যখন প্রথম বেরিয়েছিলাম তখন কাগজে নামটাম বেরিয়েছিল। তারপর এই ৩৬ বছর পরে মাস তিনেক হলো সবে দেশে ফিরেছি। সে অনুপাতে আপনার বাংলার উপর দখলটা তো ভালোই আছে বলতে হবে। দেখুন মশাই, সেটা এন্টায়ারলি আপনার নিজের ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে। আপনি যদি বিদেশে বাংলা ভুলবেন বলে ইচ্ছে করেন তাহলে ৩ মাসে ভুলে যেতে পারেন, আর তা যদি ইচ্ছে না করেন তাহলে ৩০ বছরেও ভোলবার কোনো চান্স নেই। অবশ্য আমি আবার বাঙালির সঙ্গও পেয়েছি যথেষ্ট। কিনিয়াতে একবার হাতের দাঁতে ব্যবসা শুরু করেছিলাম। তখন আমার সঙ্গে একটি বাঙালি ছিলেন। আমরা একসঙ্গে ছিলাম প্রায় ৭ বছর। সার্কিট হাউসে আপনি ছাড়া আর কেউ বাঙালি আছেন নাকি? এটা অনেকবার লক্ষ্য করেছি। বাজে কথার সময় নষ্ট করার লোক ফেলুদা নয়। ভদ্রলোক বললেন, আছে বই কি, সেটাই তো আশ্চর্য লাগছে আমার। আসলে কলকাতায় বাঙালিদের আর সোয়াস্তি নেই সেটা বেশ বুঝতে পারছি। তাই সুযোগ পেলেই এদিক ওদিকে গিয়ে ঘুরে আসছি। অবশ্য দিস ম্যান হ্যাজ কাম উইথ এ পারপাস। ভদ্রলোক সাইকোলজিস্ট, তবে গোলমেলে ব্যাপার বলে মনে হয়। সঙ্গে একটি ছেলে আছে, বছর ৮ সে নাকি জাতিস্বর। পূর্বে জন্মে রাজস্থানে কোন কেল্লার কাছে নাকি জন্মেছিল। ভদ্রলোক ছেলেটির সঙ্গে নিয়ে সে কেল্লা খুঁজে বেড়াচ্ছেন। ডাক্তারটি বুঝরুক না ছেলেটি ধাপ্পা দিচ্ছে বোঝা শক্ত। এমনিতেও ছেলেটির হাবভাব শাম্পিশ্বাস। কারোর সঙ্গে ভালো করে কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না। ভেরি ফিশি। অনেক তো দেখলুম ভণ্ডামি এই ৩০ বছরে। আবার এখানে এসেও যে সে একই জিনিস দেখতে হবে তা ভাবিনি। আপনি কি এখানেও ট্রটিং করতে এসেছেন নাকি? ভদ্রলোক হেসে সোফা ছেড়ে উঠে পড়ে বললেন, বাই দ্য ওয়ে, আপনাদের পরিচয়টা পাওয়া গেল না। ফেলুদা নিজের আর আমার পরিচয় দিয়ে বলল, আমি আবার আমার দেশের বাইরে কোথাও যাইনি। আই সি। ওয়েল,
8:30 নাগাদ যদি ডাইনিং রুমে আসেন তো আবার দেখা হবে। আমার আবার আর্লি টু বেড আর্লি টু রাইস। ভদ্রলোকের সঙ্গে আমরাও দুজনে বাইরে বারান্দায় এলাম। এসে দেখলাম গেট দিয়ে একটা ট্যাক্সি ঢুকছে। সেটা এসে সার্কিট হাউসের সামনে থামলো, আর সেটা থেকে নামলো একটি বছর 40-এর মাঝারি হাইটের ভদ্রলোক আর একটা রোগা ফর্সা বাচ্চা ছেলে। বোঝাই গেল যে এরাই হচ্ছে ডক্টর হেমাঙ্গ হাজরা এবং জাতিস্বর শ্রীমান মুকুলধর। মিস্টার বোস ডক্টর হাজরাকে গুড ইভিনিং বলে নিজের ঘরের দিকে চলে গেলেন। ডক্টর হাজরা ছেলেটির হাত ধরে বারান্দায় দিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বোধহয় হঠাৎ দুজন অচেনা বাঙালিকে দেখে কেমন যেন একটু থতমত খেয়ে গেলেন। ফেলুদা হেসে নমস্কার করে বলল, আপনি বোধহয় ডক্টর হাজরা? হ্যাঁ, কিন্তু আপনাকে তো। ফেলুদা পকেট থেকে তার একটা কার্ড বার করে ডক্টর হাজরাকে দিয়ে বলল, আপনার সঙ্গে একটু কথা ছিল। সত্যি বলতে কি, আমরা আপনার খোঁজে এসেছি সুধীরবাবুর অনুরোধে। সুধীরবাবু একটা চিঠিও দিয়ে দিয়েছেন আপনার নামে। ও, আই সি। মুকুল, তুমি ঘরে যাও, আমি এদের সঙ্গে একটু কথা বলে আসছি, কেমন? আমি বাগানে যাব। ছেলেটির গলা বাঁশির মতো মিষ্টি, যদিও কথাটা বলল একেবারে ন্যাড়াভাবে, এক সুরে, প্রায় যেন একটা যন্ত্রের মানুষের ভেতর থেকে কথা বেরোচ্ছে। ডক্টর হাজরা বললেন, ঠিক আছে, বাগানে যাও, তবে লক্ষ্মী হয়ে থেকো, গেটের বাইরে যেও না, কেমন? ছেলেটি আর কিছু না বলে বরাদ্দ থেকে এক লাফে নুড়ি ফেলা জায়গাটায় নামলো। তারপর একটা ফুলের লাইন টপকে বাগানের ঘাসের ওপর পৌঁছে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে রইল। ডক্টর হাজরা আমাদের দিকে ফিরে কেমন যেন একটা অপ্রস্তুত হাসি হেসে বললেন, কোথায় বসবেন? আসুন আমাদের ঘরে। ডক্টর হাজরা কানের চুল পাক ধরেছে, চোখ দুটে বেশ একটা তীক্ষ্ণ বুদ্ধির ছাপ আছে। কাছ থেকে দেখে মনে হলো বয়স প্রায় 50-এর কাছাকাছি। আমরা তিনজনে সোফায় বসলাম। ফেলুদা ডক্টর হাজরাকে সুধীরবাবুর চিঠিটা দিয়ে তাকে একটা চারমিনার অফার করল। ভদ্রলোক একটু হেসে ও রোষে বঞ্চিত বলে চিঠিটা পড়তে লাগলেন। পড়া হলে পর ডক্টর হাজরা চিঠিটা ভাঁজ করে খামে পুরে রাখলেন। ফেলুদা এবার নীলুকে কিডন্যাপ করা ঘটনা বলে বলল, সুধীরবাবু ভয় পাচ্ছিলেন যে ওই লোকগুলো হয়তো মুকুলকে ধাওয়া করে একেবারে যোধপুর পর্যন্ত চলে এসেছে। সে কারণে উনি বিশেষ চিন্তিত হয়ে আমার কাছে এসেছিলেন। আমি খানিকটা তার অনুরোধে পড়েই এসেছি। অবশ্য দুর্ঘটনা যদি কোনো নাও ঘটে, তাহলেও আমাদের আশাটা যে একেবারে ব্যর্থ হবে তা নয়, কারণ রাজস্থান দেখার শখটা অনেক দিনের। ডক্টর হাজরা একটুক্ষণ ভেবে বললেন, দুশ্চিন্তার কারণ যাকে বলে সেরকম অবশ্য এখনো পর্যন্ত কিছু ঘটেনি। তবে ব্যাপারটা কি জানেন, খবরের কাগজের রিপোর্টারদের অতগুলো কথা না বললেও চলতো। আমি সুধীরবাবুকে বলেছিলাম যে ইনভেস্টিগেশনটা সেরে নিই, তারপর আপনি যত ইচ্ছা রিপোর্টারে ডাকতে চান ডাকতে পারেন। বিশেষ করে যেখানে গুপ্তধনের কথাটা বলছে, আমি না হয় জানি যে কোনো কথার এটার হয়তো ভিত্তি নেই, কিন্তু কিছু লোক থাকে যারা সহজেই প্রলুব্ধ হয়ে পড়ে। জাতিস্বর ব্যাপারটা সম্বন্ধে আপনি কি মনে করেন? মনে যা করে সেটাকে তো এখনো পর্যন্ত অন্ধকারে ঢিল মারা ছাড়া আর কিছুই বলা চলে না। অথচ ঢিল না মারি বা কি করে বলুন? জাতিস্বর যে আগেও এক আধটা বেরোয়নি তা তো নয়, আর তাদের অনেক কথাই তো হুবহু মিলে গেছে। সেই জন্যই যখন এই মুকুল ছেলেটির খবর পাই, তখনই ঠিক করি যে একে নিয়ে একটা থরো ইনভেস্টিগেশন করব। যদি দেখি যে এর কথার সঙ্গে সব ডিটেল মিলে যাচ্ছে, তখন সেটাকে একটা প্রামাণ্য ঘটনা হিসেবে ধরে তার উপর গবেষণা চালাবো। কিছু দূর এগিয়েছেন কি? ফেলুদা জিজ্ঞেস করল। এটি অন্তত বুঝেছি যে রাজস্থান সম্বন্ধে কোনো ভুল করিনি। এখানকার মাটিতে পা দেওয়ার পর থেকে মুকুলের হাবভাব বদলে গেছে। বুঝতেই তো পারছেন, বাপ মা ভাই বোনকে প্রথম ছেড়ে একজন অচেনা লোকের সঙ্গে চলে এলো, অথচ এই কদিনে একটি বা তাদের নাম পর্যন্ত করল না। আপনার সঙ্গে সম্পর্ক কেমন? কোনো গোলমাল নেই, কারণ বুঝতেই তো পারছেন আমি ওকে ওর সপ্তরাজ্যে নিয়ে চলেছি। ওর সমস্ত মনটাই তো পড়ে আছে ওর সোনার কেল্লার দেশে, আর এখানে এসে কেল্লা দেখলেও লাফিয়ে উঠছে। কিন্তু সোনার কেল্লা দেখেছি কি? ডক্টর হাজরা মাথা নাড়লেন।
না, তা দেখেনি। আসবার পথে কিশনগড় দেখিয়ে এনেছি। গতকাল সন্ধ্যায় এখানকার ফোর্টটা দেখেছে বাইরে থেকে। আজ 12 মে নিয়ে গিয়েছিলাম। প্রতিবারই বলে, এটা নয়, আরেকটা দেখবে চলো। এই ব্যাপারে ধৈর্য লাগে মশাই। অথচ চিতোর উদয়পুরের দিকটা গিয়ে কোনো লাভ নেই, কারণ ওদিকে বালি নেই। বালির কথাও বারবার বলে, আর বালি বলতে এদিকটাতেই আছে, আর আগেও তাই ছিল। কাল তাই ভাবছি বিকানিরটা দেখিয়ে আনবো। আমরা আপনার সঙ্গে গেলে আপত্তি নেই তো? মোটেই না। আর শুধু তাই না, আপনি সঙ্গে থাকলে কিছুটা নিশ্চিন্ত হতে পারবো। কারণ একটা ঘটনা। ভদ্রলোক চুপ করলেন। ফেলুদা সিগারেটের প্যাকেটটা পকেট থেকে বার করছিল, কিন্তু সেটা আর খুলল না। কাল সন্ধ্যায় একটা টেলিফোন এসেছিল, ডক্টর হাজরা বললেন। কোথায়? ফেলুদা জিজ্ঞেস করল। এই সার্কিট হাউসে। আমি তখন কেল্লা দেখতে গেছি। কেউ একজন ফোন করে জানতে চেয়েছিল কলকাতা থেকে একজন ভদ্রলোক একটি ছেলেকে নিয়ে সঙ্গে এসেছে কিনা। ম্যানেজার ন্যাচারালি হ্যাঁ বলে দিয়েছে। ফেলুদা বলল, কিন্তু এমনও তো হতে পারে যে কলকাতার কাগজের খবরটা এখানে কেউ কেউ হয়তো জানে, এবং সেই জন্যই সেটাকে ভেরিফাই করার জন্য এখানে ফোন করেছে। যোধপুরে তো বাঙালির অভাব নেই। এসব ব্যাপারে কৌতূহল জিনিসটা স্বাভাবিক নয় কি? বুঝলাম, কিন্তু সেই লোক আমি এসেছি জেনেও আর খোঁজ করলো না কেন, বা এখানে এলো না কেন? হুম। ফেলুদা গভীরভাবে মাথা নাড়ল। আমার মনে হয় আমি আপনার সঙ্গে থাকাটাই ভালো। আর মুকুলকেও একা ছাড়বেন না বেশি। পাগল? ডক্টর হাজরা উঠে পড়লেন। কালকের জন্য একটা ট্যাক্সির বন্দোবস্ত করা আছে। আপনারা তো মাত্র দুজন, তাই একটা ট্যাক্সিতেই হয়ে যাবে। ভদ্রলোক যখন দরজার দিকে এগোচ্ছেন তখন ফেলুদা হঠাৎ একটা প্রশ্ন করে বসল। ভালো কথা, শিকাগোতে আপনাকে জড়িয়ে একবার কোনো ঘটনা ঘটেছিল কি, এই বছর চারেক আগে? ডক্টর হাজরা ভ্রু কোঁচ করলেন। ঘটনা? শিকাগোতে আমি গেছি বটে, একটা আধ্যাত্মিক চিকিৎসালয় সংক্রান্ত ব্যাপার। ডক্টর হাজরা হো হো করে হেসে উঠলেন। ওহো, সেই স্বামী ভবানন্দের ব্যাপার, যাকে আমেরিকানরা বলতো ব্যাবানান্ডা। ঘটেছিল বটে, কিন্তু কাগজে যেটা বেরিয়েছিল সেটা অতিরঞ্জিত। লোকটা ভণ্ড ঠিকই, কিন্তু সেরকম ভণ্ড অনেক হাতুড়ে, অনেক টোটকাওয়ালাদের মধ্যে পাওয়া যায়। তার চেয়ে বেশি কিছু না। ওর বুজরুকি আসলে ধরে ফেলে ওর পেশেন্টরাই। খবরটা রটে যায়। প্রেস থেকে আমার কাছে আসে ওপিনিয়নের জন্য। আমি বরং ওর সম্মুখে খানিকটা মোলায়েম করেই বলেছিলাম। কাগজে তিলটাকে তাল করে ছাপায়। তারপর আমার ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল। আমি নিজেই ওর সঙ্গে দেখা করে ব্যাপারটা ক্লিয়ার করে নিই। অ্যান্ড উই পার্টেড অ্যান্ড অ্যাজ ফ্রেন্ডস। ধন্যবাদ। কাগজের রিপোর্ট দেখে আমার ধারণা অন্যরকম হয়েছিল। গল্পের আসর ভাই অবলীলা চ্যানেলে আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা সোনার কেল্লা। আসছিল এই দ্বিতীয় পর্ব। নতুন আপনারা যারা আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আশেপাশে সবাইকে জানিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ।